হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা সব কেমন আছো? এরপরে খাতা পেন বের করো, পড়াশোনা শুরু করে দিই। দেখো, ঘর্ষণের পার্ট 1-এ পড়িয়েছিলাম, স্ট্যাটিক ফ্রিকশনটাই পড়ানো হয়েছিল এবং একটা প্রবলেম দেখিয়েছিলাম। আজকে আবার প্রবলেম দিয়ে শুরু করব। তার আগে বলে নিই যে এফএস প্রপোর্শনাল টু যেটা এন ছিল, অর্থাৎ কি স্থিত ঘর্ষণ বল কী হচ্ছে নর্মাল প্রতিক্রিয়া অর্থাৎ লম্ব প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিক। এটা একটা ব্যাখ্যা করে নিই। আগে কী বলেছিলাম, ঘর্ষণ বলের উৎপত্তির কারণ বলেছিলাম কি একটা অমসৃণতা, আর এটা কী বলা হয়েছিল, কী বলেছিলাম, সংশক্তি এবং আসঞ্জন বল। কী বলেছিলাম যে প্রকৃতপক্ষে কোনো তল কিন্তু মসৃণ নয়, আমাদেরকে দেখে মনে হলেও সেটা মসৃণ নয়। এরকম কী থাকে, অসংখ্য উঁচু নিচু খাঁজ থাকে। এবং দেখতে পাচ্ছ যে এই পয়েন্টগুলোতে কী হয়েছে, স্পর্শ করে আছে। এই পয়েন্টগুলোতে তল দুটো স্পর্শ করে আছে। তাহলে সেক্ষেত্রে এটা যেটা মোট ক্ষেত্রফল আমরা দেখতে পাচ্ছি, কোনটা এতটা ক্ষেত্রফল এই স্পর্শতলের ভিতরেটা, অর্থাৎ কি বস্তুটা এরকম আছে। তাহলে এই ক্ষেত্রফলটা কি সবটা কিন্তু কার্যকরী ক্ষেত্রফল নয়, কারণ এগুলো আছে ম্যাক্সিমাম অংশটা কী আছে, ফাঁকা, দেখো ফাঁকা, ঠিক আছে, খুবই সামান্য অংশ স্পর্শ করে থাকে। তাহলে এইখানে কি হয়, এই পজিশনের ক্ষেত্রে একটা মলিকিউলার বন্ডিং তৈরি হয়। আর কি কাজ করে, মলিকিউলার ফোর্স কাজ করে, মলিকিউলার বন্ডিং গঠন হয়, অর্থাৎ কি আণবিক বন্ধন তৈরি হয়ে যায়। যেমন কি অণুগুলো কি থাকে, একটা মলিকুলার ফোর্স দিয়ে বাইন্ডিং থাকে, ঠিক সেরকম একটা কাছাকাছি আসার জন্য এটা হয়। এরপর কি যখন এটাকে গতিশীল করা হয় তখন কী লেখা হয়, বন্ডিংগুলো চেঞ্জ হয়। তখন এখানে স্পর্শ করা আছে, যদি হালকা গতিশীল করা হয় তাহলে এই তলের সাথে এই তলের এই পয়েন্টটার স্পর্শ হবে না, অন্য পয়েন্ট হবে। অর্থাৎ কী হলো, তখন ছিল কি এর সাথে এর বন্ডিং, এখন কী হবে এটার সাথে এটার বন্ডিং হয়ে গেল, তখন এই পয়েন্টটা নাই আর। তাহলে কি বন্ডিং যখন পাল্টে যাচ্ছে, অর্থাৎ কি আকর্ষণ বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এটা কী হয়, হিট উৎপন্ন হয়। তাহলে যখনই একটা তল একটা তলের উপর ঘর্ষণ হবে বা গতিশীল হবে, সেই তলটা কী হবে, উত্তপ্ত হবে। তুমি হাতের মধ্যে হাত থেকে ঘর্ষণ কাজ করছো, তো একটু ঘষো, দুবার ঘষো, 3-4বার ঘষো, দেখো কী হচ্ছে, একটা হিট উৎপন্ন হচ্ছে। কার জন্যে, ওটার জন্যে। এরপর কী হয়, এখানে মোটামুটি একটা বলতে পারো কোল্ড ওয়েল্ডিং, অর্থাৎ কি ঠান্ডা ঝালাইয়ের মতো হয়। ঠান্ডা ঝালাই যেমন যে লোহা ঝালাই করে দেখেছো, তারপর ইলেকট্রিকের তারগুলো ঝালাই করা হয়, সেটা গঠন করে। তাহলে এবার প্রপোর্শনাল টু এন হলো কেন, যখন এখানে লম্ব প্রতিক্রিয়া বলে মানটা বৃদ্ধি পায় এন, অর্থাৎ কি বস্তু ওজন বৃদ্ধি পাওয়া, বা আমি এখানে হাতে করে চাপ দিতে পারি, যে আমি এখানে প্রেশার প্রয়োগ করি, চাপ প্রয়োগ করি এরকম করে, তাহলে তার জন্য কি একটা নর্মাল লম্ব বল একটা ক্রিয়া করবে, লম্ব প্রতিক্রিয়া বল ক্রিয়া করবে। যখন আমি চাপ প্রয়োগ করব তখন কী হবে, এই স্পর্শতলগুলো যেটা এখন খুব অল্প সংখ্যক আছে সেটা বেড়ে যাবে। অর্থাৎ কি লম্ব প্রতিক্রিয়া বল বৃদ্ধি করলে কী হবে, অণুগুলোর মধ্যে বেশি জায়গাতে কী হবে, স্পর্শ করবে, ঠিক আছে। সেই জন্য কী হয়, বেশি জায়গাতে যদি স্পর্শ করে তাহলে কী হবে, এই বন্ডিংয়ের মান সংখ্যাটা বেড়ে যাবে। চাপ প্রয়োগ করছি মানে কি, একটা তলের সাথে চাপ প্রয়োগ করা হচ্ছে, তার মানে কী হচ্ছে, আরও অণুগুলো কী হবে, কাছাকাছি আসবে। প্লাস কী হবে, এখানে কয়েকটা আছে, 1 2 3 4 5 6 7 8টা দেখিয়েছি, চাপ প্রয়োগ করলে হয়তো 50টা হয়ে যাবে, 60টা হয়ে যাবে। তাই অর্থাৎ কী হলো, বন্ডিংটা অনেক বেশি হয়ে যাবে সেক্ষেত্রে। তখন কী হবে, এই মলিকুলার বন্ডিং ফোর্স অর্থাৎ মলিকুলার ফোর্সটা কী হবে, আরও বেশি বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে কী হবে, ঘর্ষণ বলের মানটা বৃদ্ধি পাবে। সেজন্যই করা হয় কি, এফএস প্রপোর্শনাল টু এন, ঠিক আছে। এরপর দেখো, ধরুন একটা ব্লক আছে, তার ভর হচ্ছে কোনটা, এম, এর উপর একটা বস্তু রাখা আছে এম ভরের। এরপর একে কী করা হচ্ছে, এদিকে বল প্রয়োগ করা হচ্ছে এফ বল, অর্থাৎ কি দুটো একটা সংস্থার উপরে কী করা হচ্ছে, বল প্রয়োগ করা হচ্ছে। এবং এটা হচ্ছে কি স্মুথ সারফেস, এটা হচ্ছে কি স্মুথ। স্মুথ বলতে কি ঘর্ষণহীন, স্মুথ বলা মানে হচ্ছে কি ঘর্ষণহীন। ঘর্ষণহীন মানে কি মিউ ইকুয়াল টু 0, ঘর্ষণ গুণাঙ্কের মান মিউ এস বা মিউ যা বলবে সেটা মান 0 হবে। অর্থাৎ কী হবে, এফ এস ইকুয়াল টু 0। এদের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কথা বলা হচ্ছে মিউ, অর্থাৎ কী বলে, এফ এর মান কত হলে এম ভরের
ব্লকটি স্থির থাকবে, আর এম ও এম এর মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস। তাহলে দেখো তো, যদি আমি বলটা এদিকে প্রয়োগ করি, সংস্থাটা কী হবে? এটা স্মুথ আছে, এখানে আমার ঘর্ষণ বল হওয়ার দরকার নেই, তাহলে সংস্থাটা কী হবে? গতিশীল হবে। কী ত্বরণে? এ ত্বরণে গতিশীল হবে ধরে নাও। তাহলে কী হবে? সংস্থার ত্বরণ যদি এ হয়, তাহলে এর মান কত হবে? এ ইকুয়াল টু টোটাল ফোর্স বাই টোটাল মাস, এম প্লাস এম। কোনো অসুবিধা নেই। এরপর ধরো এটা রাখা আছে, এটা হচ্ছে ব্লকটা। আমি যদি হাতটাকে এদিকে গতিশীল করি, দেখো ব্লকটা কোন দিকে আসছে? এদিকে পিছিয়ে আসছে, ঠিক আছে, এদিকে আসছে। তাহলে এটা যদি এদিকে গতিশীল হয়, তাহলে এটার উপর কী হবে? একটা অলিক বল কাজ করবে কোন দিকে? বিপরীত দিকে, ঠিক আছে। সেটা মান কত হবে? এম এ, কারণ সমস্ত ত্বরণ আছে কোন দিকে? এ ত্বরণ আছে এদিকে। তুমি যখন বাসটা যখন গতিশীল হয়, তখন কোন দিকে হেলি আমরা? পিছন দিয়ে হেলি। তাহলে এটা হচ্ছে আমার পিছন দিক, অর্থাৎ কি এটা গতিশীল হচ্ছে এইদিকে, তাহলে এও গতিশীল হতে যাবে এইদিকে, অর্থাৎ ত্বরণ এদিকে, কিন্তু অলিক ফোর্স কাজ করবে কোন দিকে? একে এইদিকে। তাহলে এর গতিশীল হওয়ার টেন্ডেন্সি কোন দিকে? পিছন দিকে। এটা দেখতে হবে, এটা পিছন দিকে। তাহলে এটা গতিশীল হবে কোন দিকে? টেন্ডেন্সি এদিকে। তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? এদিকে, ঠিক আছে। যদি এই এম এ এবং ঘর্ষণ বলটা যদি সমান হয়, তাহলে ব্লকটি স্থির থাকবে। বা বলতে পারো এই ব্লকটার উপর বল প্রয়োগ হচ্ছে কোনটা? এম এ বিপরীত দিকে। তাহলে একে স্থির রাখতে গেলে কোন দিকে বল প্রয়োগ করতে হবে? বিপরীত দিকে, এইদিকে, আর কি এফ এস। তাহলে কী হতে হবে? যদি এফ এস ইকুয়াল টু এম এ হয়, তাহলে কী হবে? ব্লকটি স্থির থাকবে, ঠিক আছে। এরপর দেখো এর নিচে দিয়ে কাজ করছে কি? এম জি। আমি এর স্থির থাকার কথা বিবেচনা করছি, তাহলে সেক্ষেত্রে আমাকে এরপর শুধু এইটার কথা ভাববো, এটার কথা ভাববো না। আর উপর দিয়ে কাজ করছে কি? নর্মাল প্রতিক্রিয়া এন। তাহলে আমি আমাকে লিখতে পারি যে এন ইকুয়াল টু হচ্ছে এম জি। তাহলে এফ এস কত হবে? এফ এস ইকুয়াল টু মিউ এন, অর্থাৎ কত? মিউ এস ইন্টু এন, অর্থাৎ কত হবে? মিউ এস ইন্টু এম জি। এটা 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। সমাধান করো। তাহলে মিউ এস এম জি ইকুয়াল টু এম এ। এর মানটা কোনটা? এটা হচ্ছে এর মান, পুট করো। তাহলে এফ বাই এম প্লাস এম ইন্টু কত আছে পরে এম। তাহলে এই এম কেটে দাও, তাহলে আসছে কত? এফ ইকুয়াল টু মিউ এস জি এম প্লাস এম। তাহলে এত পরিমাণ বল প্রয়োগ করতে হবে, তবে কখনো এখানে ব্লকটি স্থির থাকবে। তাহলে এফের মানটা কত হতে হবে? এত, তাহলে স্থির থাকবে। এর থেকে বেশি হয়ে গেলে কী হবে? আর স্থির থাকবে না, এটা এদিকে গতিশীল হয়ে যাবে। এর থেকে বেশি হলে আর হবে না। তাদের নোট করো। এরপর দেখো ব্লকটা ওইভাবে না থাকে, এইভাবে আছে, এরকম আছে, এবং এই সংস্থাটি কী হচ্ছে? এ ধরনের গতিশীল। এটা হচ্ছে ক্যাপিটাল এম, এটা হচ্ছে স্মল এম। একই রকম এর মান কত হলে এম ভরের ব্লকটি স্থির থাকবে? এম ও এম এর মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এম এস, সরি মিউ এস। একই রকম জিনিস। তাহলে দেখো এটা যদি এইদিকে গতিশীল হয়, এ ত্বরণে, যদি এ ত্বরণে গতিশীল হয়, তাহলে এই ব্লকটাকে কে আটকে রাখছে? হওয়ার বিষয়, কারণ এখানে তো কোনো, এটা হাতে যদি এরকম থাকে, হাতে যদি এই পেনটা এরকম থাকে, এটা তো স্থির থাকবে না, এটা তো নিচেতে পড়ে যাবে। তাহলে যখন গতিশীল হচ্ছে এরকম করে, তখন স্থির থাকতে পারে। তাহলে থাকার জন্য কী হবে? একে চেপে রাখতে হবে, এদিকে কাউকে চেপে রাখলে তবে কখন এটা স্থির থাকবে, ঘর্ষণ বল কাজ করবে। যদি চেপে না রাখা হয়, ঘর্ষণ বল কাজ করবে না, এটা ফ্রিলি পড়ে যাবে। তাহলে কী হবে? এই সংস্থা যদি এদিকে গতিশীল হয়, এই বস্তুটার এম এ কাজ করবে কোন দিকে? এদিকে, ঠিক আছে।
তাহলে লম্ব প্রতিক্রিয়া কোন দিকে হবে? এদিকে এন। এই ক্ষেত্রে দেখো আর এম জিটা লম্ব প্রতিক্রিয়া হচ্ছে না, কোনটা হচ্ছে? এম এটা, অর্থাৎ অপকেন্দ্র বলটাই হবে কি এর লম্ব প্রতিক্রিয়া। তাহলে 1 নম্বর কী লিখবো? যে এন ইকুয়াল টু এম এ। এরপর দেখো ব্লকটা কী চাইছে? নিচের দিকে পড়তে, অর্থাৎ কোন দিকে? এইদিকে। কথা হচ্ছে এম জি কে আটকে রাখছে ওপর দিয়ে, ওকে এইদিকে ঘর্ষণ বল এফ এস। তাহলে ঘর্ষণ বল কী করছে? এম জিকে ব্যালেন্স করছে। যদি ব্যালেন্স করতে পারে তাহলে ব্লকটা স্থির থাকবে, না হয় স্থির থাকবে না। ঠিক আছে, ভালো করে ভেবে দেখো। গাড়িটা এদিকে গতিশীল হচ্ছে, পেছন দিকে একটা বল প্রয়োগ করে দেখেছো নিশ্চয়ই। গাড়ির ত্বরণে চলে কি হয়? আমরা পিছনে সিটে ঠেল মারি। তাহলে সেই পেছনের সিটে ঠেল মারাটা হচ্ছে কোনটা? এটা এম এটা। তাহলে এই ব্লকটাই কী করে? এই বলটা কী করছে? অলিক বলটাই একে চেপে ধরে রেখেছে এই সংস্থার সাথে। আর এটাই কী হবে? লম্ব প্রতিক্রিয়া বল। ওজন কাজ করছে নিচের দিকে, আর বস্তুটা ধরে ওজন যদি নিচের দিকে কাজ করে তাহলে এর গতিশীল হওয়ার টেন্ডেন্সি কোন দিকে? নিচের দিকে। তাহলে ঘর্ষণ কাজ করবে কোন দিকে? ওপর দিকে। আর 2 নম্বর কী হবে? যে এফ এস ইকুয়াল টু এম জি। তাহলে এফের সঙ্গে কী লিখতে পারি? মিউ এন ইকুয়াল টু এম জি, অর্থাৎ কত হবে? মিউ এস, অর্থাৎ মিউ এস ইন্টু এন এর মান কত? এম এ সমান হচ্ছে কত? এম জি, অর্থাৎ এর মান কত হচ্ছে? এ ইকুয়াল টু জি বাই এ, জি বাই মিউ এস, জি বাই মিউ এস। ঠিক আছে, এবার দেখো প্রযুক্ত বলের মান কত? সংস্থার ওপর প্রযুক্ত বলের মান কত হবে? সংস্থা মোট ভর কত? এম প্লাস স্মল এম। ঠিক আছে, আর ত্বরণ কত? এ। কত হবে? সংস্থার মান হচ্ছে বলের মান এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ কত হবে? এম প্লাস এম ইন্টু এ, অর্থাৎ এম প্লাস এম ইন্টু এর মান কোনটা লিখবো? এটা জি বাই মিউ এস। ত্বরণের মান যদি এর থেকে কম হলে এটা স্থির থাকবে না, অর্থাৎ কি এ লেস দেন যদি জি বাই মিউ এস হয় তাহলে ব্লকটি পড়ে যাবে। ভালো করে রাখবে, নোট করো। এরপর দেখো একই প্রবলেম। এখন কি আছে? আমি একটু আগে ধরেছিলাম কি, যেটা স্মুথ সারফেস, এটা স্মুথ সারফেস। তাহলে এখানে হচ্ছে কি, ধরে নাও এটা এর চলঘর্ষণ গুণাঙ্ক মিউ কে। চলঘর্ষণ এখনও বলিনি, জাস্ট একই টাইপের প্রবলেম বলে দিচ্ছি, মানে এখান থেকে আসবে। তখন ধরেছিলাম এটা স্মুথ, মানে এর ঘর্ষণ কোনো ধরে নেই। ধরুন এখানে এফ বল প্রয়োগ করা হচ্ছে, এফ বল প্রয়োগ করার জন্য কী হচ্ছে? সংস্থার ত্বরণ হয়েছে এ, এবং তার জন্য এটা ধরে আছে এরকম করে। এরপর হচ্ছে যদি এটা স্মুথ না হয়ে যদি এর ঘর্ষণ গুণাঙ্ক থাকে, অর্থাৎ কি মিউকে বলা হয় কি চলঘর্ষণ গুণাঙ্ক। চলঘর্ষণ এবং স্থিত ঘর্ষণ আলাদা। এখানে বস্তুটা স্থির থাকবে বলে স্থিত ঘর্ষণ নিয়েছি, আর এখানে বস্তুটা চলছে বলে এটা চলঘর্ষণ নিয়েছি। তাহলে এফের মানটা কত হলে ব্লকটা স্থির থাকবে? বের করে এটা একই রকম। তাহলে প্রথমে কী দেখতে হবে? এর মানটা বের করে নিতে হবে, এর মান কত হবে। তাহলে দেখো তো এই ব্লকটা মোট কত ভর হচ্ছে? একটা হচ্ছে এম প্লাস এম। তাহলে এর অলিক বল কাজ করবে কোন দিকে? এগুলো মুছে দাও একটুকু আপাতত, বা এটা এখানে লিখে রাখো। এটা হচ্ছে এম জি ছিল না, এটা এম জি, এটা হচ্ছে কোনটা? এ এফ এস, আর এটা হচ্ছে এন। তাহলে প্রথমে এটার ফ্রি বডি ডায়াগ্রাম করে নিই। তাহলে এন ইকুয়াল টু কত আসছে? এম এ, আর কত আসছে? এফ এস ইকুয়াল টু আসছে এম জি, অর্থাৎ এফ এস কত হবে? মিউ এস ইন্টু এন ইকুয়াল টু এম জি। এর মান কত? তাহলে মিউ এস ইন্টু এম
সরি এম এ সমান হচ্ছে এম জি, অর্থাৎ কথা হচ্ছে মিউ এস ইন্টু এ ইকুয়াল টু জি। এটা এখান থেকে আসছে। এবার এর মানটা বের করবো এখান থেকে, পুরো বডি থেকে। দেখো এই ব্লকটা সংস্থান করতেছিল যে কোন দিকে, ওই দিকে, অর্থাৎ কি আমি এরকম গোটা ভরটা ধরছি, এটাকে আলাদাভাবে আলাদা করছি না। তাহলে মোট ভর কত এখানে এম প্লাস এম। এর ত্বরণ হচ্ছে কোন দিকে, গতিশীল হচ্ছে এদিকে এ ত্বরণে, বিপরীত দিকে কাজ করবে কত এম এ, অর্থাৎ এম প্লাস এম ইন্টু এ। এদিকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তাই তো? তাহলে এফ ইকুয়াল কত হবে এম প্লাস এম ইন্টু এ। এরপর কী বললাম, এটা ঘর্ষণহীন নয়, ঘর্ষণ আছে। তাহলে কোনটা গতিশীল, এটা এইদিকে গতিশীল। তাহলে চল ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, এর বিপরীত দিকে, এদিকে কাজ করছে কত মিউ সরি এফ কে করে দিলাম, এফ কে অর্থাৎ কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। এখানে কাজ করছে কি নিচের দিকে এম প্লাস এম জি, ওপর দিকে কাজ করছে কি এম প্লাস সরি এন। ঠিক আছে, কোনো অসুবিধা? সংস্থার এদিকে ত্বরণ নিয়ে গতিশীল, বিপরীত দিকে অলিক বল কাজ করছে, মোট ভর ইন্টু এ। আমি এটা আলাদা করিনি, এটাকে একসাথে করে দিয়েছি। ঠিক আছে, সমগ্র একটা সংস্থা ধরো বলে, কারণ এই বলটা কি একেও পর্যন্ত গতিশীল করছে, এমন নয় যে একে গতিশীল করেনি। ঠিক আছে, আর নিচের দিকে কাজ করছে কি এম জি, ওপর দিকে কাজ করছে লম্ব প্রতিক্রিয়া বল, আর বস্তু যেহেতু এদিকে গতিশীল তার বিপরীত দিকে ঘর্ষণ বল। তাহলে কত আসছে, কত এন ইকুয়াল টু আসছে এম প্লাস এম জি। ঠিক আছে, এটা 1 নাম্বার হলো। এখানে দাও এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে এটা কথা হচ্ছে 4 নাম্বার। আর এটা লিখতে পারি, দেখো এফ কাজ করছে এদিকে, তাহলে এফ ইকুয়াল টু এদিকে আছে এফ কে, আর হচ্ছে এম প্লাস এম এ। তাহলে এফ কে সেটা এফ এফ ইকুয়াল টু এফ কে প্লাস এম প্লাস এম এ। আমাকে মান বার করতে হবে কার, এর মানটা। এফ কে মান কত হবে মিউ কে ইন্টু এন প্লাস এম প্লাস এম এ। তাহলে এন এর মানটা কোনটা, এটা এন এর মান বসাও। তাহলে মিউ কে ইন্টু এম প্লাস এম ইন্টু জি প্লাস এম প্লাস এম এ এফ ইকুয়াল টু। এখান থেকে এর মানটা পুট করতে পারি, এর সমান কত লিখতে পারি, এর সমান কত লিখবো জি বাই মিউ এস। তাহলে এর মানটা এখানে পুট করলে এফের মানটা পেয়ে যাবো। তাতে নোট করো, অর্থাৎ এম প্লাস এম কমন নিয়ে নাও। তাহলে এফ ইকুয়াল টু এম প্লাস এম কমন নিলাম, থাকলো কি এটা মিউ কে ইন্টু জি, মিউ কে ইন্টু জি প্লাস হ্যাঁ কত আসছে জি প্লাস এ আসছে। ঠিক আছে, মান বসাও এম প্লাস এম, এখানে মিউ কে ইন্টু জি প্লাস এম কত জি বাই মিউ এস। ঠিক আছে, তাহলে এফ ইকুয়াল টু এম প্লাস এম মিউ কে প্লাস 1 বাই মিউ এস ইন্টু জি। ঠিক আছে, এটা হচ্ছে কি এর উপর প্রযুক্ত বলের মান। তো এত মানের বল প্রযুক্ত হলে কী হবে, এই ব্লকটা স্থির থাকবে। এটা ভালো করে নাও, মানে এই টাইপের প্রবলেম খুব দেওয়া হয়। ঠিক আছে, এফ ইজিক্যাল টু এম প্লাস এম টোটাল ভর ইন্টু মিউ কে প্লাস 1 বাই মিউ এস ইন্টু জি। তাতে নোট করো। নেক্সট দেখো এখানে কি আছে, একটা বইকে আমি কী করেছি দেওয়ালের মুখ চেপে ধরেছি। আমি এখানে বল প্রয়োগ করছি, কেমন এটা এরকম বল প্রয়োগ করছি। বইটা টেন্ডেন্সি কি, নিচের দিকে গড়ি পড়ার, নিচের দিকে পড়ার টেন্ডেন্সি আছে। আমি এখানে এরকম টিপে ধরেছি, তাহলে এফের মান ন্যূনতম কত দিলে বইটা স্থির থাকবে। বইটা আমি এরকম ধরে আছি, বইটা নিচের দিকে পড়ার টেন্ডেন্সি, আর আমার তাহলে এফের মানটা কত দিতে হবে, তাহলে বইটা ধরে থাকবে। দেখো বইটা ধরে আর রাখছে কে, দেখো নিচের দিকে কাজ করছে কি ওজন, এমজি কী করছে কে নামানোর চেষ্টা করছে, নামানোর চেষ্টা করছে। ওপরে ধরে রাখবে কে, এফ এস ঘর্ষণ বল ধরে রাখবে। যদি ঘর্ষণ বল এমজিকে ব্যালেন্স করতে পারে তাহলে কী হবে, বইটা স্থির থাকবে। আর আমি এদিকে বল প্রয়োগ করছি এই দিকটাতে,
তাহলে লম্ব প্রতিকার কোন দিকে কাজ করবে? এই তলার ঠিক বাইরের দিকে। আমি যেদিকে বল প্রয়োগ করছি আমার লম্ব হবে এদিকে হচ্ছে কি লম্ব প্রতিকার বল কাজ করবে। এখানে দেখো তাহলে হচ্ছে বস্তুর ওজন কাজ করবে কোন দিকে? নিচের দিকে হচ্ছে কি এম জি, ধরুন বইয়ের ওজন হচ্ছে এম, অপর দিকে কাজ করছে কি ঘর্ষণ বল এফ এস, আর আমি এদিকে বল প্রয়োগ করছি এফ, এদিকে হচ্ছে কত এন। তাহলে এন এর মানটা কত হবে? এফ এর সাথে সমান। তাহলে এখানে লিখতে পারি কি যে এফ ইকুয়াল টু এন আর ঘর্ষণ বল এফ এস ইকুয়াল টু এম জি। এফ সমান কত হবে? মিউ এস ইন্টু এন ইকুয়াল টু এম জি, অর্থাৎ মিউ ইন্টু এফ সমান হচ্ছে এম জি। অর্থাৎ কি এটা হচ্ছে ঘর্ষণ বল সমান হচ্ছে কি ওজন। এটা হচ্ছে কি ঘর্ষণ বল সমান হচ্ছে ওজন। যদি হয় তাহলে বইটা কি থাকবে? স্থির থাকবে। তাহলে এফ এর মান কত আসছে? এফ ইকুয়াল টু এম জি বাই মিউ এস। এটা হচ্ছে এফ এর ন্যূনতম মান, ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্ট কী বলেছে? যদি এফ এর মান 10 হয় এবং মিউ এন এর মানটা হচ্ছে এফ এর মান 10 নয়, একটু 20 ধরে নাও, 10ই ধরো, 10 নিউটন। এফ এর মান হচ্ছে 10 নিউটন এবং মিউ এস এর মান হচ্ছে 3 নিউটন হলে বইটির ওজন কত? ওজন সমান কত নিবে? এটাই তো ওজন। তাহলে বইটির ওজন কত হবে? বইটির ওজন সমান কত? মিউ সমান হচ্ছে এম জি সমানে কত লিখবো আমি? মিউ এস ইন্টু এফ, অর্থাৎ 0.3 ইন্টু কত 10 নিউটন সমান কথা হচ্ছে 3 কেজি। বড়ের কত? 3 কেজি। এটা খেয়াল রাখবে। এখানে ঘর্ষণ বল সমানে কত হবে? ওজন। তাহলে ঘর্ষণ বলে মান পেলেই ওজনের মান পেয়ে যাবো, ঠিক আছে? বা ওজনের মান বড় থাকলেই ঘর্ষণ বলে মান পাওয়া যাবে। সেটা দেবে অঙ্ক আছে, দেখবে, নোট করো। এরপর যদি এরকম হয়, বইটাকে আমি এরকম করে ধরে থাকি, এরকম, ঠিক আছে? এরকম নোট করো। বইটা এরকম ধরে আছি বা এরকম ধরে আছি, আমার হাতেও ঘর্ষণ কাজ করছে, এখানেও ঘর্ষণ কাজ করছে। তাহলে হাতের ঘর্ষণ বল কাজ করছে ওপর দিকে আর এখানে ঘর্ষণ বল কাজ করছে ওপর দিকে, আর এমজি কাজ করছে নিচের দিকে। বা বলতে পারো কি একটা বইকে 2 হাত দিয়ে চেপে ধরে আছি, তাহলে এই আমার হাত দ্বারা প্রযুক্ত বল কত হলে বইটি স্থির থাকবে? ঠিক আছে? তাহলে এদিকেও বল প্রয়োগ করা হচ্ছে আর এর উপরও বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে? ধরো বলের মান হচ্ছে এফ, ওজন কাজ করছে কোন দিকে? নিচের দিকে কাজ করবে কি এমজি। 2 হাত দিয়ে একটি এম ভরের বইকে চেপে ধরে রাখা হয়েছে। বই ও হাতের ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস সমান কত ধরে নাও? ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস। তাহলে বইটি বা তাহলে বল কত হবে? প্রযুক্ত বলের মান কত হবে? প্রযুক্ত বলের মান প্রতি হাত দ্বারা, মানে প্রত্যেকটা হাত দ্বারা কত বল আমি প্রয়োগ করছি। তাহলে দেখো আমি যদি এদিকে এফ প্রয়োগ করি, লম্ব প্রতিকার বল কোন দিকে কাজ করবে? এদিকে কাজ করবে, সেটা হচ্ছে এন। তাহলে অত কি লিখতে যে এন ইকুয়াল টু এফ। এটার ক্ষেত্রে কত হবে? এদিকে এন কাজ করবে, অর্থাৎ এন ইকুয়াল টু কত হবে? এফ হবে। ওজন কাজ করছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এই তলা দেখো, এই তলাটা ঘর্ষণ বল কাজ করবে, ঠিক আছে? সেটা হচ্ছে কত? আমি এফ এস দিলাম। এই তলাও কাজ করবে কি একটা ঘর্ষণ বল, এফ এস ড্যাশ দিলাম, দুটো আলাদা। কারণ কি বলছি, দুটো হাতেই, এই হাতেও ঘর্ষণ বল কাজ করছে, দেখো এটা ধরে আছে কি এই হাতেও ঘর্ষণ বলটা কাজ করছে, এই হাতেও ঘর্ষণ বল কাজ করছে। তাহলে এই দুটো ঘর্ষণ বল কী হচ্ছে? ওজনকে প্রতিনিধিত্ব করছে, এদিকে ওজন কাজ করছে। তাহলে এর ঘর্ষণ বল প্লাস এর ঘর্ষণ বল সমান হচ্ছে কত? এর ওজন। তাহলে কথা আসছে যে এফ এস প্লাস এফ এস ড্যাশ কথা হচ্ছে এম জি। কত হবে এটা? মিউ এস এন প্লাস মিউ এস এন সমান হচ্ছে এম জি, অর্থাৎ কত হবে? 2 মিউ এস ইন্টু এন এর মান কত? এফ, এফ সমান হচ্ছে কত? এম জি, অর্থাৎ এফ সমান কত হবে? এম জি বাই 2 মিউ এস। তোমাকে এখান থেকে যা খুশি নির্ণয় করতে দিতে পারে, আমি একটা জেনারেল কেস নিয়ে করলাম।
ঠিক আছে? অর্থাৎ কি আমার হাত দ্বারা, অর্থাৎ একটি হাত দিয়ে কত বল প্রয়োগ করছি, এরকম ধরে আছি। দুটো হাতে বল আলাদা হলে কী হবে, যদি এই মান বেশি হয় তাহলে এদিকে গতিশীল হবে হাতটা, আর এর মান বেশি হলে এদিকে গতিশীল হবে। কিন্তু আমরা কোন কেসটা নিচ্ছি, এরকম ধরে আছি, বল প্রয়োগ করে ধরে আছি, অর্থাৎ কি দুটো বলে হাতের মান সমান। যদি এটা দুটো হাত দিয়ে না ধরে একটা দেওয়াল আর একটা হাত থাকতো তাহলে কী হতো, একটা হচ্ছে দেওয়াল, একটি দেওয়াল আর একটি হাত, এই কেসটাই ধরে নাও। তখন তোমাকে বলে দেবে কি, হাতের এটি বলা আছে দেওয়াল এবং বইয়ের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস। এখানে বলে দেবে কি, দেওয়াল এবং বই এবং হাতের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, বই এবং হাতের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ড্যাশ। তখন এই কোশ্চেনটা আলাদা হবে, খালি এন তো একই থাকবে, কত লিখবো এইখান থেকে লিখবো একই রকম। তাহলে মিউ এস এন প্লাস মিউ এস এন সমান হচ্ছে এম জি। আমার কথা আসছে এন কমন নেবে, সমান এন মান কত হবে, এন ইকুয়াল টু মিউ এস প্লাস মিউ এস ড্যাশ সমান হচ্ছে এম জি। অর্থাৎ এন ইকুয়াল টু কত হবে, এম জি বাই মিউ এস প্লাস মিউ এস ড্যাশ, বা এফ ইকুয়াল টু কত হবে, এম জি বাই মিউ এস প্লাস, এখানে দুটো হাত ছিল বলে এখানে দুই হয়ে গেছে, যদি আলাদা হয় তাহলে কত হবে, মিউ এস একটা মিউ এস প্লাস ড্যাশ। সেট 2 এর বা 1 এর দেখো অঙ্ক আছে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে, তাড়াতাড়ি অঙ্কগুলো করে ফেলো, ভিডিওটা পজ করে। তোমার এখানে যা খুশি মান নির্ণয় করতে দেবে, তাড়াতাড়ি দেখো, বুঝতে না পারলে অবশ্যই জানাবে। তাহলে যটা প্রবলেম বললাম সব ভালোভাবে খেয়াল করবে। যেমন এটা বলেছিলাম, এর ক্ষেত্রে ব্লকটা এখানে ছিল, এটা হচ্ছে কি স্মুথ ধরেছিলাম, আর কি ঘর্ষণহীন ধরেছিলাম। যেমন ব্লকটা এখানে ছিল, একবার ঘর্ষণহীন ধরেছে, একবার ঘর্ষণহীন ধরি নেই। তো এমসিকিউ অ্যান্সার দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে যে কোনটা বলেছে, ঠিক আছে? এরপর দেখো, একটা টেবিল আছে, এই টেবিলে একটা শিকল রাখা আছে। এই শিকলের কী হয়েছে, এতটা অংশ ঝুলে আছে। তাহলে এর ঘর্ষণ গুণাঙ্কের মান কত হলে বা এর ওজন কত হলে এই শিকলটি স্থির থাকবে? তাহলে কি একটি এল দৈর্ঘ্যের শিকলের কিছু অংশ টেবিলের নিচে ঝুলে আছে এবং ওটা কী হচ্ছে, স্থির, মানে ঝুলে আছে মানে ব্যালেন্স হয়ে গেছে আর গতিশীল নয়। টেবিল এবং শিকলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস। এবার তোমাকে বিভিন্ন কিছু মান বের করতে দেয়, এফের মান বের করতে দেয়, বললাম কি এফের মান বের করতে দেবে, কোনো সময় মিউ এসের মান বের করতে দেয়, বা কত অংশ ঝুলে থাকবে সেটাও বের করতে দেয়। তাহলে এটা মোট দৈর্ঘ্য কত বলেছে, এটা হচ্ছে এল। মনে করি এল দৈর্ঘ্যের ভর হচ্ছে কত, দৈর্ঘ্যের ভর হচ্ছে এম। তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হবে, এম বাই এল। এটা হচ্ছে কি একক দৈর্ঘ্যের ভর, অর্থাৎ একক দৈর্ঘ্যের ভর কত হচ্ছে এম বাই এল। রেসপন্স কী ধরলাম, স্মল এম ধরলাম বা ল্যামডা ধরলাম, বা স্মল এম ধরলাম, স্মল এম। ইউনিট কী হবে, কেজি পার মিটার বা গ্রাম পার সেমি, যা খুশি সেটা হবে, কিন্তু এটা আমার বিচার্যের বিষয় নয়, এটা বাদ করে দাও। এরপর তাহলে আমি দেখব যে কত অংশ টেবিলে আছে, কত অংশ নিচে আছে। মনে করো এই দেখো হচ্ছে কত, এল। তাহলে টেবিল থেকে এল দৈর্ঘ্য
ঝুলছে মনে করি, তাহলে এল দৈর্ঘ্যের ভর কত হবে? দৈর্ঘ্যের ভর এম এল সমান কত লিখবো আমি? কত এল দৈর্ঘ্য ঝুলে আছে, একক দৈর্ঘ্যের ভর কত হচ্ছে এটা, হবে এল ইন্টু এম, কত আসছে? এল ইন্টু এম বাই এল। তাহলে যে অংশটা ঝুলে আছে তার ভর কত হলো? এল এম, এল ইন্টু একক দৈর্ঘ্যের ভর, তাহলে এল দৈর্ঘ্যের ভর কত হবে? এল এম, এটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, তাহলে এম দৈর্ঘ্যের ভর কত হবে? গণিত এম করে দেবো, এটাই তো করেছি। তাহলে উপরে কত অংশ আছে? এল মাইনাস এল, টেবিলের উপরে আছে, টেবিলের উপরে আছে কত? এল মাইনাস এল অংশ বা দৈর্ঘ্য, এর ভর কত হবে? এর ভর এম এল মাইনাস এল সমান কত হবে? এল মাইনাস এল ইন্টু স্মল এম, অর্থাৎ এল মাইনাস এল বাই এম বাই এল। ঠিক আছে, এরপর দেখো কেস ফ্রি বডি ডায়াগ্রাম। দেখো আমি এটাকে মুছছি, নোট করো তোমরা এটাকে। এখানে ওজন দেখো, টেবিলটাকে এই ব্লকটাকে ধরে রেখেছে কে? এটাতে ওজনটা নিচের দিকে কাজ করছে, তাহলে এই অংশটা কী করবে? টানার চেষ্টা করছে নিচের দিকে, কত বল প্রয়োগ করে? এম বল প্রয়োগ করে। এম কত আছে? এল ইন্টু জি। আর কাকে টানছে? এই ভরটা কাকে টানছে? একে টানছে, অর্থাৎ এর ওজন টানছে কাকে? এই অংশটাকে। কিন্তু এই অংশটা স্থির আছে, কেন স্থির আছে? কেন স্থির আছে? তাহলে এর টেন্ডেন্সি কোন দিকে গতিশীল হওয়ার? এইদিকে টেন্ডেন্সি, কারণ বল প্রয়োগ হচ্ছে এইদিকে, তাহলে এর টেন্ডেন্সি হবে কোন দিকে? এইদিকে যাওয়ার। তাহলে বিপরীত দিকে কাজ করছে কি? ঘর্ষণ বল এফ এস। অর্থাৎ আমি যদি সংস্থাটা এরকম করে টানি, তাহলে এটা হচ্ছে কি? এম এল মাইনাস এল, সরি এল মাইনাস এল, আর এখানে টান প্রয়োগ করছে কোন দিকে? পুলিতে টান প্রয়োগ করছে এদিকে এম জি, অর্থাৎ হলো এম এল, আর কথা হচ্ছে জি। তাহলে এখানে টান প্রয়োগ হচ্ছে টি, এখানে টান প্রয়োগ হচ্ছে টি, এখানে ধরে রেখেছে কত? এফ এস। এটা আমি এরকম ভাগ করলাম, তাহলে নিচের দিকে টান করছে এম জি, এখানে হচ্ছে টান টি, আর সেই টি সমান কত হচ্ছে? এই ঘর্ষণ বল টি সমান এম এল জি, আবার টি সমান এফ এস। তাহলে কী লিখতে পারি? এফ এস সমান কত? এম এল জি, অর্থাৎ কী লিখবো? এফ এস সমান এম এল জি। এবার যখনই ঘর্ষণ বল আসছে তখন এদিকে কাজ করছে কি? এর এম জি, এম এল মাইনাস এল ইন্টু জি, ওপর দিয়ে কাজ করছে কি? নর্মাল ফোর্স এন। কত হবে মানটা? মিউ এস ইন্টু এন সমান হচ্ছে এম এল জি। ঠিক আছে, মান বসাও। এন এর মান কত? মিউ এস, এন এর মান কোনটা? এটা এম এল মাইনাস কত? এল ইন্টু জি। এটা কিন্তু হচ্ছে এল মাইনাস এল বলতে কি? এইটুকু অংশের ভর, এইটুকু অংশের ভর, এটা হলো সমান কত হবে? এম এল ইন্টু জি। এরপর এর মানটা বসাও, এম এল এর মানটা বসাও। তাহলে মিউ এস, এম এল এর মান কোনটা? এটা এল মাইনাস এল বাই কত আছে? ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে কি? একক দৈর্ঘ্য ভর ইন্টু দৈর্ঘ্য সমান, এটা কথা হবে এল ইন্টু এম বাই এল, এল ইন্টু এম বাই এল। ঠিক আছে, কোনো অসুবিধা? দেখো এরপর দেখো কেটে দাও, এই এম কেটে দাও, এই এল কেটে দাও, তাহলে কেমন আসছে সম্পর্কটা? মিউ এস ইকুয়াল টু এল মাইনাস এল সমান কত আসছে? এটাকে এল আসছে, এল। একটা জি ছিল না এখানে? একটা জি ছিল না, ইন্টু জি, এখানে একটি জি ছিল, জি জি কেটে দাও, অর্থাৎ কত আসছে? মিউ এস অর্থাৎ কত আসছে? এল বাই এল মাইনাস এল, অর্থাৎ কী হলো?
ঝুলন্ত অংশ বাই টেবিলের উপরে অংশ, বাকি লিখব ঝুলন্ত অংশের দৈর্ঘ্য বাই বাকি দৈর্ঘ্য। তাহলে যদি বলে দেয়, তাদের নোট করো, এটা তাদের মুখস্থ করো, মিউ এস ইকুয়াল টু এল বাই এল মাইনাস এল, ঝুলন্ত অংশ বাই বাকি অংশ বা বাকি দৈর্ঘ্য, ঝুলন্ত অংশের দৈর্ঘ্য বা বাকি অংশের দৈর্ঘ্য। নোট করো না তাদের এটা। যদি বলে যে 1/4 অংশ ঝুলে স্থির আছে, 1/4 অংশ ঝুলে স্থির আছে, কে শিকলটি টেবিলে 1/4 অংশ ঝুলে স্থির আছে। তাহলে এল এর মান কত বলছি, এল বাই 4, আর এল মাইনাস এল এর মান কত হবে তাহলে 3L বাই 4, এটা তো হবে নাকি? তাহলে ঘর্ষণ মান কত হবে, শীত ঘর্ষণ এমইউ এস মান কত হবে, ঝুলন্ত অংশ কত, L বাই 4 ডিভাইড বাই কত হবে 3L বাই 4, অর্থাৎ কত হবে 1/4 ইন্টু 4/3 বা 1/4 ডিভাইড বাই 3/4, অর্থাৎ কী হলো, এটা কী দাঁড়ালো, ঝুলন্ত অংশ বাই বাকি অংশ। তখন কী দাঁড়ালো, ঝুলন্ত অংশ বাই বাকি অংশ। ঠিক আছে, বলতে পারো কি ঝুলন্ত অংশের দৈর্ঘ্য বা ঝুলন্ত অংশ বা বাকি অংশ। প্রথমে এটা মানটাকে দেখো 1/3 অর্থাৎ 0.333। যদি 2/5 অংশ বলে L ইকুয়াল টু 2/5 বা বলে দিল টেবিলের উপরে আছে কোনটা, টেবিলের উপরে আছে, টেবিলের সিকলটি টেবিলের উপরে 3/5 অংশ আছে, তাহলে কি হবে, ঝুলন্ত অংশ কত হবে, তাহলে মিউ এস সমান কত হবে, 3/5 অংশ উপরে আছে টেবিলের উপরে, অর্থাৎ কত হবে, এটা হবে 3/5, এটা কত হবে 2/5, MCQ জন্য 2/5 বাই 3/5, 2/5 ঠিক আছে ঝুলন্ত, এটা বাকি অংশ, অর্থাৎ কত আসছে আমার 2/3। ঠিক আছে, তাহলে যদি স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান বের করতে দেয় তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো, MCQ দেয় খুবই। ঠিক আছে, নোট করতে দেয় এটা। এরপর হচ্ছে কত অংশ ঝুলে থাকবে, দেখো এই ইকুয়েশনটা লিখতে পারি কত, মিউ এস ইকুয়াল টু এল বাই এল মাইনাস এল। আমি এটা করলাম কি, মিউ এস গুণ করলাম, তাহলে এল মাইনাস এল ইন্টু এল, অর্থাৎ কত আসছে মিউ এস ইন্টু এল মাইনাস মিউ এস ইন্টু এল ইকুয়াল টু এল, কত আসছে মিউ এস ইকুয়াল ইন্টু এল ইকুয়াল টু মিউ এস এল প্লাস এটা ওদিকে গেলে কি প্লাস হবে, মিউ এস ইন্টু এল, এটা ওদিকে গেল প্লাস হলো, তাহলে কথা আসছে আমরা এল কমন নাও, তাহলে 1 প্লাস মিউ এস, তাহলে এখানে কাজ করো, মিউ এস বাই 1 প্লাস মিউ এস করলাম, তাহলে কথা আসছে এটাকে আমার এল বাই এল, এটা কি নির্দেশ করছে, কত অংশ টেবিল নিচে ঝুলবে, তোমার এখানে ঘর্ষণ গুণাঙ্ক বলে দেবে এবং এখানে কত অংশ ঝুলবে বলবে, অর্থাৎ কি যদি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস হয়, তাহলে শিকলটি টেবিলে কত অংশ ঝুলে স্থির থাকবে, তাহলে এন এগুলো কথা হবে এল বাই এল সমান কত আসছে মিউ এস বাই 1 প্লাস মিউ এস।
তখন কি অংশের মান কত বলে দিল, ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.35, ঘর্ষণ গুণাঙ্ক বলে দিল কত, মিউ এস ইকুয়াল টু 0.3 ধরলাম। তাহলে এন কত হবে, এন ইকুয়াল টু কত হবে 0.3/1 প্লাস 0.3, অর্থাৎ কত আসছে 3.3/1.3, অর্থাৎ কত আসছে তুলে দাও 3/13। এত অংশ কী থাকবে, টেবিল নিচে ঝুলে থাকবে, আর বাকি অংশ ওপরে থাকবে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা থেকে কী হবে, কত অংশ, 1/2 অংশ, 1/3 অংশ, সেটা এখান থেকে বেরোবে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট নোট করে রাখবে, এবং এখান থেকে এমসিকিউ দেওয়া হয় খুব, বা এমনি অঙ্ক দেওয়া হয় 2 নম্বরের। এখানে শিকলের জায়গায় দড়ি বলতে পারে, শিকলের জায়গায় দড়ি বলতে পারে, দড়ির এত অংশ ঝুলাছে, কত অংশ ওপরে থাকবে, ঘর্ষণ গুণাঙ্ক কত, এরকম অঙ্ক দেবে। এবার দেখো ঘর্ষণ কোণ, ঘর্ষণ কোণ বলতে কি, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কেমন, এই বস্তুটার উপর এদিকে বল প্রয়োগ করছি, এফএস বল প্রয়োগ করলাম, তাহলে বল প্রয়োগ করে যদি বস্তুটা স্থির না হয় বা গতিশীল না হয়, তাহলে এদিকে কাজ করবে কি, স্থিত ঘর্ষণ বল এফএস, আর এদিকে কাজ করছে কি, লম্ব প্রতিক্রিয়া বল এন, হচ্ছে কি লম্ব প্রতিক্রিয়া বল, আর হচ্ছে স্থিত ঘর্ষণ বল। তাহলে লম্ব প্রতিক্রিয়া বল এবং স্থিত ঘর্ষণ বলের লব্ধি কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে, সেটা এস দিয়ে প্রকাশ করলাম। লম্ব প্রতিক্রিয়া বল এবং সীমাস্থ ঘর্ষণ বল, লম্ব প্রতিক্রিয়া বল এবং সীমাস্থ ঘর্ষণ বলের লব্ধি, অর্থাৎ কি লব্ধি প্রতিক্রিয়া বল, এটাকে বলবো কি, বা লব্ধি প্রতিক্রিয়া বল, লব্ধি প্রতিক্রিয়া বল বলতে পারি, প্রতিক্রিয়া বল কার সাথে, লম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ করে তাকে বলা হয় কি, ঘর্ষণ কোণ, লম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ করে তাকে বলবো ঘর্ষণ কোণ, অর্থাৎ ল্যামডাটা কী হচ্ছে কি, ল্যামডাটা বলা হয় ঘর্ষণ কোণ, ঘর্ষণ কোণ। ঠিক আছে, তাহলে কী লিখবো, সীমাস্থ ঘর্ষণ বল কোনটা, এফএস, সীমাস্থ ঘর্ষণ বল ও লম্ব প্রতিক্রিয়া বলের লব্ধি, প্রতিক্রিয়া বলের লব্ধি, অর্থাৎ কি লব্ধ প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল লম্ব প্রতিক্রিয়ার সাথে, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ঘর্ষণ কোণ। ঠিক আছে, সংজ্ঞাটা মুখস্থ করো, নোট করে নাও। এখানে লিখে রাখতে পারো এস। এরপর দেখো এই এসটা কী করছে, এর সাথে ল্যামডা কোণ করেছে, তাহলে এর একটা এদিক উপাংশ থাকবে, একটা এদিক উপাংশ থাকবে। আমি এটা করলাম কত, এটা হচ্ছে কত, এস কত হবে, কস ল্যামডা, এদিকে কত হবে, এস সাইন ল্যামডা। ঠিক আছে, এটা হচ্ছে এস সাইন ল্যামডা, আর হচ্ছে এস কস ল্যামডা। তাহলে এস কস ল্যামডা কী নির্দেশ করবে, লম্ব প্রতিক্রিয়া বলকে। তাহলে এখান থেকে লিখব কত, এস কস ল্যামডা ইকুয়াল টু এন, আর এস সাইন ল্যামডা ইকুয়াল টু এফ এস। কারণ এর উপাংশ এদিক বরাবর, আমি এই দুটোর লব্ধি নিচে এটা, তাহলে এর উপাংশ কী হবে, এফ সাইন থিটা, সেটা তো এটাই হবে, এটা না হলে লব্ধিটা এটা হবে না। তো একটা বলকে আমি ভাগ করেছি, এটা 5 নিউটন বলকে ভাগ করেছি, ধরো এদিকে আছে কত, এফ কস থিটা, এদিকে হচ্ছে এফ সাইন থিটা, এটা হচ্ছে 5। তাহলে এটা যদি 3 হয় আর এটা যদি 4 হয়, তাহলে এটা 5 হবে। তারপরে কি এটা মান কত হতে হবে, কস থিটা, এটা মান তো 3 হতে হবে। এর উপাংশ এদিকে কত, এফ কস থিটা, অর্থাৎ 5 কস থিটা, এটা হচ্ছে কত 5 সাইন থিটা, তাহলে 5 সাইন থিটার সঙ্গে কত হতে হবে, এদিকে 4 হতে হবে, আর কত 5 কস থিটার সঙ্গে কত 3 হতে হবে। তাহলে এখানে দেখো তো কত আসছে, তাহলে সাইন ল্যামডা, এস সাইন ল্যামডা বাই এস কস ল্যামডার সমান কত আসছে, এফ এস বাই এন, অর্থাৎ কত আসছে ট্যান ল্যামডা সমান, এফ এস এর মান কত হয় গো, মিউ এন হয় তো, তাহলে মিউ এস ইন্টু এন বাই এন, অর্থাৎ কি ট্যান ল্যামডা সমান হচ্ছে মিউ এস।
অর্থাৎ কী হচ্ছে, ঘর্ষণ কোণের ট্যানটা হচ্ছে কি ঘর্ষণ গুণাঙ্কের সহিত সম্পর্কিত, অর্থাৎ কি সমান। এটাকে মনে রাখবে, এটা কিন্তু এমসি কাজে লাগে খুব, বা বাকি ক্ষেত্রে কাজে লাগে। ট্যান ল্যামডা, ঘর্ষণ কোণের ট্যান সমান হচ্ছে কি মিউ এস, বা ঘর্ষণ কোণের ট্যানজেন্টের মান স্থিত ঘর্ষণ গুণাঙ্কের সাথে সমান। ঘর্ষণ কোণের ট্যানজেন্টের মান স্থিত ঘর্ষণ গুণাঙ্কের সমান। আবার দেখো এখান থেকে করতে পারি কি, আমি এস এর মান বের করবো, এস এর মানটা তাহলে কত পাবো, যে এস স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারি বড় করে, এন স্কোয়ার প্লাস এফ এস স্কোয়ার। এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলাম, তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হবে, অর্থাৎ কি আসছে এস স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার প্লাস এফ এস স্কোয়ার, অর্থাৎ এস ইকুয়াল কত হবে আন্ডার রুট অফ এন স্কোয়ার প্লাস এফ এস স্কোয়ার। এফ এস এর মান কত হচ্ছে মিউ এন, তাহলে কত লিখবো আমি এন স্কোয়ার প্লাস মিউ এস স্কোয়ার এন স্কোয়ার, অর্থাৎ এস ইকুয়াল কত হবে এন আন্ডার রুট অফ 1 প্লাস মিউ এস স্কোয়ার। এন এর মানটা কত এম জি, তাহলে এস ইকুয়াল কত লিখবো এম জি আন্ডার রুট 1 প্লাস মিউ এস স্কোয়ার। ঠিক আছে, তাদের নোট করলাম এটা। এরপর দেখো ঘর্ষণ শঙ্কু, অর্থাৎ ঘর্ষণ কোণ, ঘর্ষণ শঙ্কু এটা কি জিনিস, ধরো না এই ব্লকটা আছে, এই ব্লকটা কেমন রাখা আছে, এরকম রাখা আছে, এরকম, ঠিক আছে। তাহলে ওরকম যদি রাখা থাকে, আমি যদি এই দিকে বল প্রয়োগ করি এফ, তাহলে এফ এস কাজ করবে কোন দিকে, এদিকে এফ এস কাজ করবে এফ এস, এর লম্বপথিকে বল কাজ করবে কোন দিকে, এদিকে। তাহলে এটা হচ্ছে কত এফ, এটা এফ এস, আগের ছবিটা কেমন ছিল, এটা এরকম লিখেছিলাম, দেখবে নিচের দিকে কাজ করছে কোনটা, যা করছে করুক, এদিকে কাজ করছে কোনটা এন, ঠিক আছে, এদিকে কাজ করছে কোনটা এফ এস, আর এদিকে বল প্রয়োগ করেছিলাম এফ। তাহলে এটা কী ছিল এস, অর্থাৎ কি লব্ধি প্রতিক্রিয়া বল বা লব্ধ প্রতিক্রিয়া বল, লব্ধ প্রতিক্রিয়া বল। তাহলে দেখো যেদিকে বল প্রয়োগ করা হয়েছে তার পরিবর্তে অর্থাৎ এফ এস এবং এনের মধ্যে কোনটা হচ্ছে কি এস, সরি ল্যামডা। তাহলে দেখো আমি এদিকে বল প্রয়োগ করছি, এফ এস কাজ করছে এদিকে, তাহলে এটা হচ্ছে কাজ করবে কি এন, এদিকে এটা এন বোর্ডের সাথে লম্ব, তাহলে এদের লব্ধি কোনটা হবে, এটা লব্ধি হবে, হবে কি হবে না। এরপর দেখো তো হয়েছে। এরপর আমি যদি বল প্রয়োগ করে এদিকে যদি না করতাম, যদি এদিকে করতাম বল প্রয়োগ এফ, তাহলে এফ এস কাজ করছে কোন দিকে, এদিকে কাজ করতো এফ এস, তখন এই লব্ধিটা কোন দিকে হতো, এদিকে হতো। যদি আমি বলটা এদিকে প্রয়োগ করতাম এফ, তাহলে এদিকে কাজ করতো এফ এস কাজ করতো, তখন এই লব্ধিটা কোন দিকে হতো, এটা এদিকে হতো, ঠিক আছে। আমি বলতে চাইছি কি, আমি বল প্রয়োগটা যদি বিভিন্ন দিকে করতে তাহলে লব্ধির কারণে দেখো এরকম ঘুরছে, এরকম ঘুরবে, শঙ্কুর মতো ঘুরবে, অর্থাৎ কী হবে এই লব্ধ প্রতিক্রিয়া বলটা এরকম একটা বৃত্তাকার পথে অর্থাৎ কি ঘুরবে, আবর্তন করবে। তো এ যে শঙ্কুটা রচনা করবে সেটাকে বলা হয় কি ঘর্ষণ শঙ্কু। তাহলে কী হচ্ছে এই বলের অভিমুখটা যদি বিভিন্ন দিকে হয় তাহলে লব্ধ প্রতিক্রিয়া বলের কী হয় সঞ্চারপথটা কেমন হয়, এটা শঙ্কুর মতো হয়, এই জন্য এই শঙ্কুটা বলা হয় কি ঘর্ষণ শঙ্কু। সংজ্ঞাটা কী লিখব, যে একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে গতিশীল হবার বল প্রয়োগ করলে যদি গতিশীল হওয়ার উপক্রম হয় তখন কী হবে বলের বিভিন্ন দিকের জন্যে, ঠিক আছে, তখন প্রযুক্ত বলের বিভিন্ন অভিমুখের জন্য লব্ধ প্রতিক্রিয়া
বল এর সঞ্চার পথকে, তখন কী হবে, অভিমুখের জন্য লব্ধ প্রতিক্রিয়া বলের সঞ্চার পথকে বলা হয় ঘর্ষণ শঙ্কু। এই সঞ্চার পথটা কেমন হবে, এরকম একটা ঘর্ষণ শঙ্কু হবে, এরকম এরকম করছি। এটা সবথেকে ছোটো করে লিখলাম, তুমি নিজের বইয়ের ভাষায় লিখতে পারো, ঠিক আছে। এটা শুধু সংজ্ঞাটা মুখস্থ রাখবে, সংজ্ঞাটা মুখস্থ রাখলেই হবে, মানে এটা ঘর্ষণ শঙ্কু কাকে বলে দেয় এবং ছবিটা দেবে। ঘর্ষণ শঙ্কু। এবার দেখো ব্রামকোণ বা স্থিতিকোণ, অ্যাঙ্গেল অফ রিপোজ, ধরো না এটা হচ্ছে কি আনুভূমিক এবং এর এই তলটা হচ্ছে কি ভ্যারিয়েবল। আমি ধরো এই তলটা হচ্ছে আমার হাতটা, তাহলে হাতের পাটা বস্তু রেখেছি, তাহলে দেখো এটা হচ্ছে কি অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেলটা বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে দেখে দেখো একসময় এই বাড়ালাম, এইটা এখনও পেনটা এখনও স্থির আছে, আরটা বাড়ালাম, পেনটা দেখো পেনটা করেই পড়লো। তাহলে আমি এই অ্যাঙ্গেলটার মানটা সর্বোচ্চ যত হলে বস্তুটা স্থির থাকবে সেটা হচ্ছে কি ব্রামকোণ। ধরে নাও এর এই কোণটা হচ্ছে ফাই, এখানে একটা বস্তু রাখা আছে, বস্তুটা ওজন কাজ করছে কোন দিকে, নিচের দিকে সোজা mg ডাব্লু, এদিকে কাজ করছে কি এর ডাব্লু, এটা যদি ফাই হয় সাইন ফাই, তাহলে নতল বরাবর গতিশীল হচ্ছে কার জন্যে, এই সাইন ফাইয়ের জন্যে। আমি যদি অ্যাঙ্গেলটা আরও একটু বাড়িয়ে দিই তাহলে এটা কি এতে গড়িয়ে পড়ে যাবে, অর্থাৎ দেখো এটা কি বললাম, এটা এখন বাড়াইছি এই পড়ে গেল গড়িয়ে। তাই নতলের সর্বোচ্চ যে মানের জন্য এটা গড়িয়ে পড়ে যাবে কার জন্যে, নিজের ওজনের জন্যে, সেই সর্বোচ্চ নতিকোণটা বলা হয় কি ব্রামকোণ। তাহলে একটি নততলের নতিকোণের যে সর্বোচ্চ মানের জন্য নততলে রাখা একটি বস্তু তার ওজনের জন্য পিছলে পড়ার উপক্রম হয় সেই নতিকোণের সর্বোচ্চ মানকে বলা হয় কি বিরামকোণ বা স্থিতকোণ, বিরামকোণ। ঠিক আছে, তাহলে দেখো তো এর mg সাইন থিটা কাজ করছে এদিকে, নিচে এদিকে কাজ করছে কি ডাব্লু, তাহলে এদিকে কাজ করবে কি, এটা যদি ফাই হবে তাহলে ডাব্লু কস ফাই, এর ওপর থেকে কাজ করবে কি লম্ব প্রতিক্রিয়া বল এন, আর এই বস্তুটা ধরে রেখেছে কে, স্থিত ঘর্ষণ বল এফ এস। তাহলে কী লিখতে পারবি, এফ এস ইকুয়াল টু লিখবে একটা কত ডাব্লু সাইন ফাই, আর তোমার কি এন ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা ফাই, এটা এক আর এটা হচ্ছে দুই। তাহলে এখান থেকে কী লেখা যাচ্ছে দেখো তো, মিউ এক নাম্বার থেকে মিউ এস ইন্টু এন ইকুয়াল টু ডাব্লু সাইন, সরি এটা হচ্ছে কস ফাই ডাব্লু সাইন ফাই, এনের মান কত, তাহলে মিউ এস ইকুয়াল টু এনের মান কত ডাব্লু কস ফাই ইকুয়াল টু ডাব্লু সাইন ফাই, অর্থাৎ মিউ এস ইকুয়াল টু ট্যান ফাই। এখানেও দেখা হচ্ছে কি বিরামকোণের ট্যানজেন্টের মান, ব্রামকোণের ট্যানজেন্ট এর মান স্থিত ঘর্ষণ গুণাঙ্কের সমান। তাহলে আগেও কেস ছিল একই রকম এসেছিল, আগে মিউ এস ইকুয়াল টু ট্যান ল্যামডা এসেছিল, যে ল্যামডাটা হচ্ছে কি ঘর্ষণ কোণ অ্যাঙ্গেল অফ কী ছিল ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ঘর্ষণ কোণ। তাহলে এদেরকে সমান করতে পারি তো, অর্থাৎ কথা হবে মিউ এস ইকুয়াল টু ট্যান ফাই ইকুয়াল টু ট্যান ল্যামডা, অর্থাৎ ফাই ইকুয়াল টু ল্যামডা। প্রমাণ করো ঘর্ষণ কোণ এবং হচ্ছে কি ব্রামকোণ সমান, ঘর্ষণ কোণ সমান ব্রামকোণ। এই প্রমাণটা আমাদের দেয় 2 নম্বরে দেওয়া হয়, ঠিক আছে, এটা ভালো করে পড়ে রাখবে, পরীক্ষা হলে হয়তো মানে যদি এটা রিটেন পরীক্ষা হয় তো এগুলো দেওয়া হবে, বা এখান থেকে এমসিকিউ অঙ্ক দেওয়া হয়, ঠিক আছে। তাহলে ব্রামকোণ সমান হচ্ছে কি ঘর্ষণ কোণ। ভালো থাকবে, আজকে এই পর্যন্তই থাক।
আর আজকে হচ্ছে কি আমার স্ট্যাটিক ফ্রিকশনটা শেষ করলাম আপাতত। এরপরে হচ্ছে কি চলঘর্ষণ গুণাঙ্ক, সেখানে সব কিছু মিক্সড হয়ে যাবে।